আজ রাত জাগবে কলকাতা। হ্যাঁ, এতক্ষণে সোশ্যাল মিডিয়ার দৌলতে আপনারা অন্তত এটা জেনে গেছেন যে আরজি করের ঘটনার প্রতিবাদে আজ মহিলারা রাস্তায়, এবং তারা আজকে মানব শৃঙ্খল তৈরি করবেন। এক একটা জায়গায় প্রতিবাদ হবে, তারা তাদের মতো করে প্রতিবাদ করবে। রাতের পশ্চিমবঙ্গে মেয়েরা কি নিরাপদ নয়? নিরাপত্তা ফিরিয়ে দাও, জাস্টিস চাই, এই দাবিকে সামনে রেখে কলকাতা থেকে শহরতলি, জেলা থেকে প্রত্যন্ত গ্রামে আজ রাত জাগবে মেয়েরা। এই কর্মসূচি নিয়েই আর প্লাস নিউজের ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আমি রয়েছি সুচারু মিত্র, এবং আমার সঙ্গে রয়েছে আমার দুই সহকর্মী। একদিকে রয়েছে সাংবাদিক সঞ্জনা লাহিড়ী, আর আরেকদিকে রয়েছে সাংবাদিক তথা সঞ্চালক জুলেখা নাসরিন। আমরা দুজনের সঙ্গেই কথা বলবো, একটুখানি বোঝার চেষ্টা করব যে আমাদের সমাজ কোন পথে এগোচ্ছে, আমরা কিভাবে এগোচ্ছি। কারণ প্রতিদিন প্রতিনিয়ত হেডলাইন্সে খবরে আমরা দেখছি ধর্ষণ, খুনের মতো ঘটনা। নারীদের নিরাপত্তা কি বেআবরু, এ প্রশ্ন এর আগে উঠেছে। আমরা কামদুনির ঘটনা দেখেছি, আমরা এর আগে বহু এরকম ঘটনা দেখেছি যেখানে সুবিচার পেতে পেতে হয়তো সেই পরিবারের যারা সদস্য তারা মরণমুখী হয়ে গেছেন, কিন্তু যতক্ষণে জাস্টিস এসেছে ততক্ষণে হয়তো যা হওয়ার তা হয়ে গিয়েছে। ফলে আর কত কত এরা এভাবে বেআবরু নিরাপত্তার মধ্যে পড়তে হবে, এই প্রশ্ন এসে যাচ্ছে। এবার একেবারে মেডিকেল কলেজে জুনিয়র চিকিৎসক, তার ওপর ঘটল এই ঘটনা। প্রতিবাদে গর্জে উঠেছে আরজি করের অন্যান্য সহকর্মীরা, অন্যান্য মেডিকেল কলেজেও কর্মবিরতি চলছে। আর এরই মাঝে অরাজনৈতিকভাবে সকলে মিলে একসাথে হয়ে রাস্তায় নামা। আপনাদের কাছে জানিয়ে রাখি, আজকে গলা ফাটাবে, রাত জাগবে যাদবপুর, আজকে রাত জাগবে কলেজ স্ট্রিট, আজকে রাত জাগবে বাংলা একাডেমি, আজকে রাত জাগবে নবগ্রাম, আজকে রাত জাগবে জিরাট, আজকে রাত জাগবে নদিয়া, আজকে রাত জাগবে হাওড়া। ফলে কোনো জেলা বাদ নেই, এমন উত্তরবঙ্গেও কিন্তু একই রকম ভাবে আজকে রাত জাগা হবে। নীরব প্রতিবাদ হবে, সরব প্রতিবাদ হবে, সবকিছুই হবে। আমি সঞ্জনার সঙ্গে একটু কথাটা বলবো। সঞ্জনা, প্রায় 8-10 বছরের উপর আমি তোমাকে দেখছি, আমার সহকর্মী হিসাবে কাজ করতে দেখছি। আমরা তো আগে নাইট শিফটও করেছি, পেশাগত তাগিদে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়তাম রাতের কলকাতায় কি ঘটনা, কি দুর্ঘটনা ঘটছে। সত্যি তুমি আমাকে একটা কথা বলো তো, যে রাতের কলকাতায় মেয়েরা কি সত্যি নিরাপদ নয়? মানে 11টা-12টার পর একটা ছেলে অনায়াসে বাড়ি ফিরতে পারে, একটা মেয়ে কেন অনায়াসে বাড়ি ফিরতে পারবে না? তাকে কেন ভয় পেতে হবে, বা তার বাবা মা কন্টিনিউয়াস রিং করে যাবে যে তুই সাবধানে আছিস তো, ঠিক আছিস তো? কেন এই নিরাপত্তা বেষ্টনী না থাকার জন্য কে দায়ী বলে মনে হয়? সাংবাদিক হিসাবে যে উত্তর চাই। দেখো, রাতের কলকাতা বলতে গেলে তোমাকে কলকাতাকে অনেকগুলো পার্টে ভাগ করতে হবে। কলকাতা কিন্তু পার্ক স্ট্রিটও কলকাতা, কলকাতা শ্যামবাজারও কলকাতা, গার্ডেন রিচও কলকাতা, পার্ক সার্কাসও কলকাতা, এমনকি সাদার্ন এভিনিউর যে তুমি ওই অন্ধকার রাস্তাটা যদি বলো সেটাও কিন্তু কলকাতা। এবং কলকাতা যদি তুমি বলো যে যখন আমরা এই কলকাতাকে ভাগ করে নিচ্ছি, যে মেয়েটি তার অফিস সেক্টর 5 থেকে সে যদি বাড়ি ফেরে, তার যদি বারাসাতে অফিস থাকে এবং সে যদি রাত্রি 10টার সময় তার অফিস থেকে চেক আউট করে সে বেরিয়ে যায়, সে কিন্তু দেখতে পাবে যে তার হয়তো তার ট্রান্সপোর্ট প্রবলেম শুরু হচ্ছে। যদি ট্রান্সপোর্ট প্রবলেম নাও হয়ে থাকে তাহলে এমন কিছু পকেট এরিয়া রয়েছে যেগুলো কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে অন্ধকার রাস্তা। এখন তুমি যদি মূল সড়ক পথ দেখো, একদম পুরো আমাদের সেন্ট্রাল এভিনিউ দেখো, আমাদের জওহরলাল এভিনিউ দেখো, সেক্ষেত্রে কিন্তু কলকাতা মোটেও আনসেফ নয়। আমি নিজে একজন সাংবাদিক হিসেবে বা একজন সাধারণ মেয়ে হিসেবে আমি বহু দিন হয়েছে রাত্রিবেলা, আমি রাত্রি 2টো, 3টে, 4টের সময় ফিরেছি, কলকাতাকে কিন্তু আমি আনসেফ দেখিনি, সেফ দেখেছি। এবং কলকাতায় প্রতিনিয়ত পুলিশের প্রহরা আমি দেখেছি। কিন্তু এখন তুমি যদি বলো যে কোনো একটা নর্থ কলকাতার গলির ভেতর, যেখানে অন্ধকার গলি, অবশ্যই সেই জায়গা সেফ নয়, কোনো মেয়ের জন্যই সেফ নয়। এবং আমাদের প্রশাসনের উচিত মূল রাস্তায় নজরদারির থেকে অলি গলি, যে সমস্ত রাস্তায় অন্ধকার, জঙ্গল রয়েছে বা গাছপালা বেশি, এইরকম জায়গাগুলোর উপর বেশি করে নজরদারি করতে, মানে পেট্রোলেজিং বা মোবাইলেজিং। আমার যদি সেই জায়গায় যদি আমার পরিসর না থাকে সিসিটিভি, তাহলে সেই সমস্ত জায়গায় যাতে পিকেটিং এর ব্যবস্থা করা হয়, যাতে মহিলাদের নিরাপত্তাটা, কারণ একটি মেয়ের বাড়ি কখনোই মূল রাস্তায় থাকে না, তার বাড়িটা থাকে মূল রাস্তা থেকে ভেতরে ঢুকে গিয়ে কোনো গলির ভেতরে। সেই গলির ভেতর পর্যন্ত যেতে গেলে সেই মেয়েটাকে কিন্তু অনেকগুলো গলি পেরিয়ে যেতে হচ্ছে। হতেই পারে সেখানে কোনো একটা দুর্ঘটনা ঘটলো,
তো সেক্ষেত্রে কলকাতা অবশ্যই সেফ, কিন্তু মূল রাস্তা অনেক অলি গলির রাস্তা রয়েছে যেগুলো কিন্তু এখনো পর্যন্ত সেফ নয়। আমি তোমার কাছে আবার আসছি, আমি এবার জুলেখার কাছে যাবো। জুলেখা, সঞ্জনার মতনই একই রকম প্রশ্ন তোমার কাছে থাকছে। আমি যেটা জানতে চাইবো যে আজকে আমরা গোটা কলকাতা রাত জাগছে, আমরাও রাত জেগে রয়েছি। তোমার কাছে একটা প্রশ্ন, যে আমরা তো অনেকেই পাবলিক ট্রান্সপোর্টে ফিরি, ও যেমন একটা তস্য গলি বা কানা গলির কথা বললো, যে সমস্ত জায়গাতে পুলিশের নজরদারিটা অনেক বেশি রাখা দরকার, সব জায়গায় সিসিটিভি সার্ভেলেন্স না দেওয়া গেল, পুলিশ যাতে গিয়ে অন্তত দুটো বাইক নিয়ে অন্তত পুলিশ যাতায়াত করলে তাতে অন্তত যারা অপরাধ মনস্ক তারা একটা সতর্ক হবে। তোমার কি মনে হয়, আমরা তো অনেকে পাবলিক ট্রান্সপোর্টে মানে যাই, বিশেষ করে আমরা এমন সময় বাস পাচ্ছি না, দাঁড়াতে দাঁড়াতে দেখছি দুটো বাস আসার কথা এলো না, সেখানে আমরা র্যাপিডো বা এই ধরনের অনলাইন বিভিন্ন গাড়িতে যাচ্ছি, সেখানে যদি চালকের মধ্যে অপরাধ মনস্কতা কাজ করে, আমরা কি মনে হয় একজন মানে সাংবাদিক হিসাবে, একজন নাগরিক হিসাবে মনে হয় সেখানে আমরা কি করতে পারি? দেখো সুচারু, যেমনটা তুমি বলছিলে যে সাংবাদিক হিসাবে আমি অবশ্যই সাংবাদিক হিসাবে আসবো, কিন্তু সবার আগে একজন সাধারণ মানুষ হিসাবে, একজন নাগরিক হিসাবে, একটা মেয়ে হিসেবে যেটা বলবো, অবশ্যই পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা উচিত। কারণ আমার বাবা একটাই কথা বলে, যখন সাংবাদিক হয়েছো তখন সবার সঙ্গে মিশবে, পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করবে। যদি তুমি মানুষকে পর্যবেক্ষণ করতে শেখো তাহলে সেটা তোমার বলার মধ্যে প্রকট হয়ে উঠবে, অর্থাৎ সাধারণ মানুষকে কাছ থেকে দেখলে তার সুবিধা অসুবিধাগুলো তুমি সবার সামনে তুলে ধরতে পারবে। এবার তুমি যেটা আসলে যে পাবলিক ট্রান্সপোর্ট কতটা সেফ কতটা আনসেফ, অবশ্যই পাবলিক ট্রান্সপোর্ট সেফ এই দিক থেকে বলতে গেলে, যখন কারণ অনেক আমরা রয়েছি কারোর পক্ষে ক্যাব, উবের বা র্যাপিডো সেগুলো বুক করে প্রত্যেকদিন অফিস আসা কোনো মতেই পসিবল না, সেক্ষেত্রে পাবলিক ট্রান্সপোর্ট আমাদের জন্য ভেরি গুড। কিন্তু দেখতে গেলে পাবলিক ট্রান্সপোর্টে এমন অনেক ব্যক্তি থাকেন, তাদের মানসিকতার পরিবর্তন নিয়ে আসা আমি বলবো সবার আগে প্রয়োজন। কারণ দেখো, বিশেষ করে অনেক ব্যক্তি থাকেন, এবং আমি কাউকে মেনশন করছি না বা ইন্ডিকেট করছি না, ইচ্ছে করে মহিলাদের গা ঘেঁষে দাঁড়ান, সেক্ষেত্রে সেই ব্যক্তিটার মানসিকতার প্রয়োজন। কারণ অনেক ভিড় থাকে, ট্রেন থাকে, মহিলারা সেখানে উঠতে পারেন না, কারণ আমাদের বাধ্য হতে হয়, এমন অনেক অফিস টাইমে হয়তো আমাদের হাতে কোনো উপায় থাকে না, তখন ওই ভিড় বাস বা ট্রেন বা ট্রামে আমাদেরকে ট্রাভেল করতে হয়। কিন্তু যে মানুষগুলো তারা জানছেন যে মহিলারা অনেক ক্ষেত্রে আনসেফ, তারা আনইজি ফিল করছেন, তাহলে তাদেরকে একটু সুবিধা করে দেওয়া উচিত নয় কি? সেক্ষেত্রে আমি বলবো সেই মানসিকতার বা সেই ব্যক্তিটির মানসিকতার পরিবর্তন নিয়ে আসতে হবে। পাশাপাশি তুমি যেগুলো বললে যে ক্যাব বা র্যাপিডো, অবশ্যই সেক্ষেত্রেও পরিবর্তন নিয়ে আসা প্রয়োজন। আমরা দেখি যে ক্যাব চালক তার অশ্লীল ব্যবহার এবং সেক্ষেত্রে বিভিন্ন খবর ও সঞ্চালন অবশ্যই তুলে ধরে, সেক্ষেত্রে মানসিকতার পরিবর্তন, কারণ মেয়েরাও তো একটা মানুষ, তাদেরকে যদি আমরা সেই চোখে দেখি, নিজের বাড়িতেও তো প্রত্যেকের মা বোন থাকে, সেই চোখে দেখি, তাহলে কোথাও গিয়ে বলতে গেলে যে আমরা সেফ রয়েছি। সত্যি এটা বোধহয় শুধু কলকাতা দিয়ে ব্যাখ্যা করলে চলবে না, গোটা রাজ্যে সার্বিকভাবে। কলকাতা খুব জনপ্রিয় শহর এবং সকল মানুষের নজর সেদিকে, ফলে এই ঘটনা খুব তাড়াতাড়ি প্রকাশ্যে আসে। কিন্তু গ্রামে, প্রত্যন্ত গ্রামে এই ধরনের ঘটনা, একটা মেয়ে পড়তে যাচ্ছে তার উপরে এই পাশবিক অত্যাচার ঘটে যাচ্ছে, সেখানে কিন্তু এই ধরনের ঘটনা মাঝে মধ্যেই ঘটেছে। অথচ এই বঙ্গেই তো বা এই মধ্য কলকাতাতেই তো 50-60-এর দশকে কবিরা ঘুরে বেড়াতো, তাদের সেই কবিতা তো পড়েই আমরা বড় হয়েছি যে অবনী বাড়ি আছো। আর আজকে আমরা যখন বাড়ি ফিরছি, আমাদের কর্মক্ষেত্র থেকে বাড়ি ফিরছি, আজকে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি আবার সঞ্জনার কাছে যাব। সঞ্জনা, আরজিকর কেসের লাগাতার ফলো আপ তুমি করছো, এবং এক্ষেত্রে বারবার বলা হচ্ছে যে নেপথ্যের নায়ক কেউ একটা রয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, একটা মেডিকেল কলেজ, তার সিসিটিভি সার্ভেলেন্স রয়েছে, কোথাও কি পুলিশ ফেল করলো যার ফলে পুলিশের মুখ পুড়লো, সিবিআই এর হাতে গোটা তদন্ত গেল? আমি আজকে প্রতিবাদ সাপেক্ষেই তোমার কাছে এটা জানতে চাইছি। দেখো, বিষয় অনেকগুলো রয়েছে। এই এই যে আরজিকর কেস, এর নেপথ্যে কে বা কারা আছে এটা জানা নেই, আদৌ কেউ আছে কিনা সেটাও জানা নেই, পুরোটাই কিন্তু তদন্ত সাপেক্ষ বিষয়। কিন্তু ঘটনার পর অনেকগুলো কিন্তু লুফহোল রয়ে গিয়েছিল, যেরকম পুলিশ, যে যাদের পেশাদারের জায়গা থেকে তারা একটা ডেড বডি দেখলে বুঝতে পারেন যে সেটা অ্যান্টিমর্টম কেস নাকি পোস্টমর্টম কেস, সেই মানুষটির সঙ্গে কি ঘটনা ঘটেছে আপাত দৃষ্টিতে দেখেই একজন পুলিশ কর্মী বুঝতে পারেন। সেই জায়গা থেকে একজন পুলিশ কর্মী ওই রকম বিবস্ত্র একজন মহিলাকে দেখে কি করে প্রথমেই বলতে পারলেন যে সেটা আত্মহত্যা? প্রথমেই। দ্বিতীয়ত হচ্ছে, যিনি কলেজের প্রিন্সিপাল, যিনি কলেজের সুপার, যিনি একজন একটা পদে রয়েছে,
রয়েছেন সন্দীপ ঘোষ, যাকে নিয়ে এত বিতর্ক, তিনি বা কি করে বলতে পারলেন এরকম একটা মন্তব্য যে কেন সে ফাঁকা ঘরে বা অন্ধকার জায়গায় গেছিল? তাই বলে কি একটা নারীর বা একটা মেয়ের ফাঁকা ঘরে না বা একটা অন্ধকারে কি জায়গায় যেতে পারে না? এবং সেখান থেকেও কলেজ কর্তৃপক্ষ ওই মহিলা ডাক্তারের পরিবারকে জানায় যে তার মেয়ে আত্মহত্যা করেছে। একজন ডাক্তার যেরকম একজন পুলিশ কর্মী আপাত দৃষ্টিতে একটা ডেড বডি দেখলে বুঝতে পারে যে সেটা কি বা কি হয়েছে সেই মানুষটির সঙ্গে, একজন ডাক্তার সেও কিন্তু বুঝতে পারে। সবাই তোমাকে যে প্রেক্ষাপটে একটা জায়গায় আসবো যেখানে ডক্টরস ফোরাম এবং ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, এই দুটি অ্যাসোসিয়েশন যৌথভাবে সাংবাদিক বৈঠক করে বলেছে যে নিরপেক্ষ তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কে দিয়েই তদন্ত করালে আরজি করের প্রকৃত সত্য বেরোবে না। তারা বলছেন সিটিং কোনো জাস্টিস, সিটিং কোনো বিচারপতি, তার আন্ডারে সিনিয়র ডক্টরদের প্যানেল তৈরি করে বিভিন্ন মেডিকেল কলেজ থেকে সিনিয়র ডাক্তারদেরকে নিয়ে সেই প্যানেল উপরে থাকবেন বিচারপতি, তারা ইনভেস্টিগেশন করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। তোমার কি মনে হয় এক্ষেত্রে সিবিআই এর কিন্তু ট্র্যাক রেকর্ড বঙ্গের বিভিন্ন কেসের ক্ষেত্রে খুব একটা যে তারা ভালো সলভ করতে পেরেছে বা সমাধান করতে পেরেছে তা নয়। একদমই, দেখো এই বিষয়টা কিছুটা হলেও কিন্তু সাজুর্যপূর্ণ তাদের ওপিনিয়নের সঙ্গে। এক্ষেত্রে তোমাকে আমি বেশ কয়েকটা বিষয় বলি। পুলিশ, যদি রাজ্য পুলিশের কথা ধরা হয়, কলকাতা পুলিশ রাজ্য পুলিশেরই অঙ্গ এবং সে কিন্তু কাজ করবে রাজ্য সরকারের কথা মতোই, বা আমরা যেটা ধরে নিই যে রাজ্য সরকারের কথা মতো কিন্তু রাজ্য পুলিশ চলে থাকে, ঠিক তেমন ভাবেই সিবিআই তারাও কিন্তু কেন্দ্রের একটা তদন্তকারী সংস্থা এবং তারাও কিন্তু কিছুটা হলেও একপেশে হয়েও কেন্দ্রীয় সরকারের মোতাবেক কিন্তু তারা কাজ করে থাকে, যেমনটা কিন্তু মনে করে থাকেন বিভিন্ন বিশেষজ্ঞ মহল। সেক্ষেত্রে যদি একটা নিরপেক্ষ কোনো কমিটি তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু তদন্তের স্বচ্ছতা অনেকটাই কিন্তু হবে, কারণ ইতিমধ্যে তদন্ত কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছে কলকাতা পুলিশের পার্ট থেকে। যদি দেখা যায় তাহলে তদন্ত কিন্তু প্রিলিমিনারি যে স্টেজ সেটা কিন্তু সম্পন্ন হয়েছে, ডিএনএ টেস্ট, ফরেনসিক রিপোর্ট, এছাড়া কিন্তু অ্যাজ সাচ এই পার্ট থেকে কিছু নেই। এবং এই অভিযুক্ত সঞ্জয় রায়ের সঙ্গে অন্য কেউ ছিল কিনা সেটাও কিন্তু একমাত্র সঞ্জয় রায়ই বলতে পারবে। এছাড়া কিন্তু আর কারোর পক্ষে সম্ভব না, কারণ যেখানে সেমিনার হল তার সামনে কিন্তু সিসিটিভি নেই, সে কিন্তু তার থেকে দূরে যে সিসিটিভি রয়েছে সেখানে সঞ্জয় রায়কে দেখা গিয়েছে অ্যাপারেন্টলি, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এরপরে কেউ রয়েছে কিনা, কেউ তাকে দিয়ে করিয়েছে কিনা, পুরোটাই কিন্তু তদন্ত সাপেক্ষ বিষয়। এক্ষেত্রে সিবিআই কনভিকশন রেটও কিন্তু অনেকটা কম, আমরা যেটা দেখেছি তারা খুব একটা বেশি কনভিকশন রেট নেই। সেক্ষেত্রেও কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠতে পারে যে সিবিআই এই অভিযুক্তকে কতটা তাদের দোষী প্রমাণ করতে পারবে। পুরোটাই তদন্ত সাপেক্ষ, তবে নিরপেক্ষ যদি কোনো সংস্থা এই তদন্ত করে বা নিরপেক্ষ ভাবে যদি তদন্ত হয় তাহলে আরো স্বচ্ছতা প্রকাশ পাবে, এমনটাই মনে হয়। জুলেখা, এবার তোমার কাছে আবার আমি আসবো, খুব সংক্ষেপে তোমার কাছ থেকে জানতে চাইবো, তুমি নিশ্চয়ই খবর পড়তে পড়তে এরকম সংবাদ অনেক আগেও পড়েছো হেডলাইন্সে, যে আমি কয়েক মাস আগে মনে করতে পারছি 12 বছরের এক নাবালিকাকে হাওড়াতে ধর্ষণ করে পুঁতে দেওয়া হয়, কিন্তু সেই সময় মানুষ সরব হলেন না। এরকম বহু ঘটনা রয়েছে যেগুলো ধামাচাপা পড়ে গেছে। আমাদের মতো সংবাদ মাধ্যম তারা চেষ্টা করেছে সেটাকে সামনে নিয়ে আসার। আজ থেকে 40টা বছর আগেও ভাবা যেত না যে গ্রামে কোনো একটা পাশবিক অত্যাচার ঘটলে সেই ঘটনা বাইরে আসতো না, কিন্তু এখন অন্তত মিডিয়ার দৌলতে, মাধ্যমের দৌলতে এটা বাইরে আসছে। কিন্তু এই ঘটনাটাতেই, আরজি করের ঘটনাতে মানুষ গর্জে উঠলো, তাহলে বাঙালির বেঁকে যাওয়া মেরুদণ্ড কি সোজা হচ্ছে আস্তে আস্তে? মানে এতদিন পর প্রতিবাদের দীপশিখা জ্বললো তাদের মনে। একেবারে খুব সঙ্গত একটা বিষয় তুমি উত্থাপন করলে। দেখো, আমাদের বাংলার আনাচে কানাচে এইরকম ঘটনা হামেশাই ঘটে থাকে। এমনকি মহিলারা তারা বাড়িতেও নির্যাতিত হন, সেই খবর কিন্তু প্রকাশ্যে আসে না। কিন্তু আরজি করের মতো রাজ্যের এইরকম একটা এলিট ক্লাসের হাসপাতাল, সেখানে এই ধরনের ঘটনা ঘটলো। একজন চিকিৎসক, ডাক্তারি পড়ুয়া, তার সঙ্গে যে পাশবিক ঘটনা ঘটলো, তারপরে কোথাও গিয়ে মনে হয়েছে ঘুরে দাঁড়ানোর প্রয়োজন। কারণ যে মানুষটা বা যে মানুষগুলো দিনরাত এক করে আমাদেরকেই সেবা দিয়ে থাকেন, তারাই যেখানে আজকে আক্রান্ত হচ্ছেন, তাদেরকেই যেখানে আজকে এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হচ্ছে, তাহলে আমার তোমার মতো আম আদমি, আম জনতা কোথায় সিকিউর, কোথায় সেফ? তার জন্য কোথাও গিয়ে হয়তো মানুষের মনে বা বিবেক জাগ্রত হয়েছে। যদি হয়তো আরজি করের মতো যদি এইরকম একটা এলিট ক্লাসের হাসপাতালে এইরকম ঘটনা না ঘটতো, তুমি যেমনটা হাওড়ার উদাহরণ দিলে, এরকম ভুরি ভুরি উদাহরণ রয়েছে, ভুরি ভুরি ঘটনা সামনে আসে, কিন্তু সেগুলো ধামাচাপা পড়ে যায়। কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে বুদ্ধিজীবীদের আজকে জেগে ওঠা প্রয়োজন। বিবেক বোধহয় আমরা হারিয়ে ফেলিনি,
তার জন্যই বোধহয় 24 সালে এসেও আজকেও সুরক্ষার জন্য মহিলাদের প্রাক স্বাধীনতার আগে পথে নামতে হচ্ছে। আমি ধন্যবাদ জানাবো যে নাগরিক সমাজ এই প্রতিবাদে নেমেছেন, কিন্তু একটা কথাই বলবো এখান থেকে, আজকের এই আলোচনা থেকে একটা কথাই সারাংশ হিসাবে, যে আপনারা প্রতিবাদ করুন। বাঙালির মধ্যে প্রতিবাদের আগুন আগেও ছিল, সেই প্রতিবাদের আগুন থাকুক। চাইবো না নিশ্চয়ই আগামীতে এই ধরনের পাশবিক অত্যাচারের মতো ঘটনা ঘটে যাক, কিন্তু যদি ঘটে যায় শুধুমাত্র যাদবপুর একাডেমি বা পার্ক স্ট্রিট বা হাওড়া ময়দান বা আন্দুলে দাঁড়িয়ে নয়। চেষ্টা করতে হবে যেখানে এই ধরনের ঘটনা ঘটবে সেখানে গিয়ে আপনারা এইভাবে রাত জেগে জনতার অবরোধ, এইভাবে মহিলারা রাত জেগে অবরোধ করবেন যাতে তারা বাধ্য হয় প্রশাসন গোটা ঘটনায় স্টেপ নিতে। এটাই বোধহয় আমাদের আজকের অঙ্গীকার হওয়া উচিত। আমরাও রাত জাগছি, আপনারাও রাত জাগুন, মানুষের কথা শুনি, আরো মহিলারা কি বলছেন, তারা কি বলতে চাইছেন, তাদের কি বক্তব্য রয়েছে, এবং আগামীতে আপনারাও কি ধরনের বক্তব্য, কি ধরনের খবর আশা করছেন আমাদের থেকে। আমরা চেষ্টা করবো আর প্লাস নিউজের ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাদের কাছে লেটেস্ট আপডেট রাখার জন্য। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক।